আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আমিনশিপের প্রথম ক্লাস করতে যাচ্ছি। প্রথম ক্লাসটি শুরু করার আগে আমাদের মাপজোক শুরু করার আগে আমরা কিছু আলোচনা করে নেব ইনশাআল্লাহ। প্রথম আলোচনা করব যে কেন আমরা কোর্সটির আয়োজন করলাম। তো আমি এই প্রফেশনের কারণে, আমিন হওয়ার কারণে দেশের নানান জায়গাতে ভ্রমণ করেছি। ভ্রমণ করে আশ্চর্যজনকভাবে খেয়াল করে দেখলাম যে অনেক শিক্ষিত মানুষ জমি সম্পর্কে কিছুই জানে না। আর এই না জানার কারণে কিছু বাটপার ধরনের মানুষ তাদেরকে ঠকিয়ে দিচ্ছে, কিন্তু ওই শিক্ষিত মানুষটি কিছুই করতে পারছে না। সেজন্য চিন্তা করলাম যে আমি একটি কোর্সের আয়োজন করব, যাতে শিক্ষিত মানুষগুলো জমি সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, এবং এই চিটার বাটপার যারা মানুষদেরকে ঠকায় তাদের হাত থেকে নিজে বাঁচতে পারে এবং প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে বাঁচাতে পারে। সেই জন্যই মূলত এই কোর্সটির আয়োজন করা। 2 নম্বর, কোর্সটি কার জন্য? কোর্সটি হচ্ছে, আমি বলবো যে বাংলাদেশের সমস্ত মানুষের জন্য, যে ব্যক্তি বাংলা পড়তে পারে এবং বাংলা ক্যালকুলেটর দেখে হিসাব নিকাশ সামান্য যোগ বিয়োগ করতে পারে, তাদের জন্যই মূলত এই কোর্সটির আয়োজন করা। এবং যার 1 শতক জমি আছে তার জন্য এই কোর্সটি করা জরুরি। কারণ অথবা মনে করেন জমি নেই কিন্তু জমি কিনতে চাচ্ছে, তার জন্য কোর্সটি করা জরুরি। এই জমি সম্পর্কে না জানার কারণে আপনি খারাপ জমি কিনলেন, আপনার টাকা লস চলে গেল। আবার অনেক সময় জমি আলাদা কি করে, যে জমি রেজিস্ট্রি যাওয়ার সময় দিয়ে সই দিয়ে চলে আসছে, দেওয়ার কথা ছিল 4 শতক কিন্তু দিয়ে দিয়েছে 40 শতক, বা দেওয়ার কথা ছিল 4 শতক নিয়েছে 4 কাঠা, তো 4 শতকের থেকে 4 কাঠা বেশি, তাহলে এখানে লস চলে গেছে। এই জন্য আমি এই কোর্সটির আয়োজন করেছি, যেন বাংলাদেশের আপামার জনতা, যে আমিন হয়ে ইনকাম করতে চায় সেও, অথবা যে ইনকাম করতে চায় না কিন্তু নিজের জমি জমাগুলোকে নিরাপদ করতে চায়, সিকিউরিটি করতে চায়, তাদের জন্য, সবার জন্য এই কোর্সটির আয়োজন। এই কোর্সটি আমরা কয়টি ভাগে শিখব? এই কোর্সটি আমরা মূলত 4টি ভাগে শিখব। 1 নম্বর হচ্ছে শুধু জমি মাপা। এই ভাগে আমরা শুধু জমি মাপা শিখব। জমিতে যাব, একটা জমিতে ফিতা ধরবো, ফিতা ধরে মাপজোক দিয়ে বলে দিব যে এই জমিটা কয় বর্গফুট আছে, কয় শতক আছে, কয় কাঠা আছে, কয় বিঘা আছে, কয় কানি আছে, এগুলো আমরা বলে ফেলবো। এটা হচ্ছে আমাদের প্রথমে, এটা আমরা শিখবো। দ্বিতীয় শিখবো ম্যাপ মাপা। আমাদের যে ম্যাপ থাকে, মানচিত্র থাকে, সেই ম্যাপে গুনিয়া ধরে আমরা সীমানা বের করা শিখবো দ্বিতীয় অংশে। এবং তৃতীয় অংশে আমরা শিখবো দলিল এবং খতিয়ান বুঝা। বর্তমান যুগের দলিল খতিয়ান গুলো টাইপ করে কম্পিউটার দিয়ে প্রিন্ট করে দেখা হচ্ছে, সেজন্য এগুলো বোঝা যায় আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে আগের যে খতিয়ান গুলো, আজ থেকে 5-10 বছর আগেও যে দলিল খতিয়ান গুলো লেখা হয়েছে, সেগুলো হাতে লেখা হয়েছে, এবং সেই দলিল খতিয়ানের যে হিস্সা অংশ, সেটা ব্রিটিশ নিয়মের আনাগন্ডা কড়াক্রান্তির তিলে লেখা হয়েছে। সেজন্য এই জিনিসটা শেখা খুব জরুরি। এটা আমরা আমাদের কোর্সের তৃতীয় অংশে শিখে ফেলবো ইনশাল্লাহ। চতুর্থ অংশে আমরা শিখবো জমিওয়ালার করণীয়। নিজের জমিকে খাস হওয়া থেকে বাঁচানোর জন্য, নিজের জমিকে অন্যের দখলে যাওয়া থেকে বাঁচানোর জন্য, এবং জমি ক্রেতা বিক্রেতার কি করলে ক্রেতা ঠকবে না, কি করলে বিক্রেতা ঠকবে না, সেটা নিয়ে আমরা আলোচনা করব চতুর্থ পাঠে এবং সর্বশেষ পাঠে। তো যেহেতু আমরা সর্বপ্রথম শুধু জমি মাপা শিখবো, তাহলে আমরা সবগুলো মিশিয়ে দিই, শুধু জমি মাপার যে অংশ সেটা আমরা রেখে দিলাম। তাহলে আমরা জমি মাপা শিখব। তো জমি মাপা শেখার জন্য আমাদেরকে কয়েকটি জিনিসের উপরে যদি আমাদের জ্ঞান থাকে, ধারণা থাকে, তাহলে জমি মাপা শেখা অনেক সহজ, একদম সহজ। মাত্র এই 2-3টি জিনিসের উপর একটু ধারণা থাকলে, একদম মুখস্থ ঠোঁটস্থ করা লাগবে না, শুধু যদি একটু ধারণা থাকে, তাহলে আপনি জমি মাপতে পারবেন। এবং আশ্চর্য হয়ে যাবেন যে এই সামান্য কাজের জন্য আমরা রাজশাহী থেকে, দিনাজপুর থেকে আমিনদেরকে ডেকে নিয়ে আসি, আর 2000-3000 করে টাকা দেই। এটা আপনার মনে হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা এবার জমি মাপার জন্য কি কি প্রয়োজন সেগুলোর আলোচনা শুরু করে দেই। আমরা যদি জমি মাপা শিখতে চাই, আমাদের মোটামুটি 3টা জিনিসের উপর হালকা ধারণা থাকতে হবে। 1 নম্বরে জ্যামিতি সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। 2 নম্বরে আমাদেরকে ধারণা থাকতে হবে জমির প্রকারভেদ, মানে জমি কয় প্রকার। জমি, কোন জমি 3 কোণা, কোন জমি 4 কোণা, কোন জমি 5 কোণা, কোন জমি গোলাকার, এই যে এই ধরনের প্রকার, এই প্রকারগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
আর 3 নম্বর জানতে হবে যে আমরা যে বলি যে কয় শতক, কয় কাঠা, কয় বিঘা, এগুলোর পরিমাণ, কয় বর্গ ফিটে 1 শতক হয়, কয় বর্গ ফুটে 1 কাঠা হয়, বা কয় বর্গ হাতে 1 বিঘা হয়, এই ধরনের যে মাপগুলো এগুলো আমাদেরকে জেনে নিতে হবে। আমরা যদি এই 3টা বিষয়ে জেনে নেই, জ্যামিতি, জমির প্রকারভেদ আর শতাংশ, বিঘা, কাঠার পরিমাণ, তাহলে যে কোনো মানুষ সে যদি শুধু কোনো রকমে ক্যালকুলেটর টিপে হিসাব করতে পারে তাহলেই সে জমির মাপ বের করতে পারবে। তাহলে এই 3টা জিনিসের মধ্যে সর্বপ্রথম হচ্ছে জ্যামিতি। তাহলে আসুন এখন আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করে নেব, জ্যামিতির পরে ওই দুইটা আলোচনা করব। তাহলে জ্যামিতির ইন্দ্রিয় হচ্ছে 5টি। 1 নম্বর বিন্দু, 2 নম্বরে রেখা, 3 নম্বরে কোণ, 4 নম্বরে স্কেল, 5 নম্বরে দিশারি রেখা। এই 5টির মধ্যে জমি মাপার জন্য, অর্থাৎ মাঠে ঘাটে গিয়ে যে জমি মাপি, জমির পরিমাণ বের করার জন্য আমাদের এই স্কেল এবং দিশারি রেখার প্রয়োজন নেই। স্কেল এবং দিশারি রেখার প্রয়োজন হবে ওই পর্বে, যেই পর্বে আমরা ম্যাপ থেকে জমি মাপা শিখব। স্কেল গুনিয়া দিয়ে জমির ম্যাপ থেকে সীমানা বের করা শিখবো, সেই পর্বে আমাদের এই দুটোর প্রয়োজন হবে। সেজন্য আমি এই দুটো আপাতত রেখে দিলাম, কারণ সংখ্যা যত বেশি থাকবে আমাদের বুঝতে তত কষ্ট হবে। এখন তাহলে আমাদের কি থাকলো? বিন্দু। বিন্দু কাকে বলে? যেই জিনিসের কোনো অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা কিছুই নেই, তাকেই বিন্দু বলে। যেমন এই যে এইটা, আমি যে আমার কলম লিখতেছে না, এইভাবে দিলেও ঠিক হবে না, এই কলম রাখলাম আর উঠিয়ে নিলাম, এইটা একটা বিন্দু। এই যে দেখেন, মনে করেন যে কই এখানে কি, হ্যাঁ আচ্ছা এটাই বলি, এটা একটা বিন্দু। তাহলে আমরা বুঝলাম বিন্দু, বেশি আলোচনার কিছু নেই, কথা এখানে শেষ। তারপর রেখা। রেখা কাকে বলবে? রেখা বলবে একটি বিন্দুর চলন্ত পথকে রেখা বলে। দেখেন আমি এখানে আমার পেনটা ঠেকালাম, আবার আরেক জায়গায় স্পর্শ করলাম, আরেক জায়গায় টাচ করলাম, আরেক জায়গায় স্পর্শ করলাম, এই যে যত জায়গায় করতেছি সেখানে একটা করে বিন্দু তৈরি হচ্ছে। তো আমি এইভাবে বিন্দুগুলোকে কাট 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 করে না করে বিন্দুটাকে যদি আমি চলন্ত করে দেই তাহলে সেটাকে রেখা বলবে। মানে রেখা কাকে বলবে? একটি বিন্দুর চলন্ত পথকেই রেখা বলবে। এই দেখেন চলতে আছে চলতে আছে চলতে আছে, চলতে চলতে চলে গেল, এই যে চলে গেছে, এটাকে বলা হচ্ছে রেখা। রেখা আবার 2 প্রকার। রেখা কয় প্রকার? রেখা 2 প্রকার। রেখা 2 প্রকার। আচ্ছা, এই যে রেখা 2 প্রকার। 1 নম্বরে হচ্ছে সরল, রয়কারি রে কয়কার খা, সরল রেখা। 2 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে বক্র, বক্র রয়কারি রে কয়কার খা, বক্র রেখা। রেখা আমরা শিখলাম যে বিন্দুর চলন্ত পথকে রেখা বলে। তারপরে সরল রেখা, রেখা 2 প্রকার, সরল রেখা এবং বক্র রেখা। সরল রেখা কাকে বলে? বলা হচ্ছে কোনো বিন্দু চলার পথে যদি কোনো দিক পরিবর্তন না করে শুধু চলতেই থাকে তাহলে সেটাকে সরল রেখা বলবে। এই দেখেন যে এই বিন্দুটা, এই যে একটা বিন্দু হয়েছে, এই বিন্দুটা চলতে শুরু করেছে, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, কোনো দিক পরিবর্তন করেনি, সেজন্য এটাকে বলা হচ্ছে সরল রেখা। বক্র রেখা কাকে বলে? এখানে একটু কথা বলে নেই, অনেকে হয়তো বলবেন যে এখানে তো হয়তো হালকা বেঁকা আছে, এটা হাতের কারণে, এখানে তো আমি স্কেলের মতো একদম সোজা হবে না, বুঝে নিতে হবে। বক্ররেখা কাকে বলে? বলা হচ্ছে কোনো বিন্দু, এই যে বিন্দুটা চলার পথে যদি একবারের জন্য পথ পরিবর্তন করে তাহলে তাকে বক্ররেখা বলবে। 2 বার 3 বার 5 বার 10 বার করলে তো বক্ররেখার আর কোনো শেষ নাই। তাহলে দেখেন, দেখায় এই মনে করেন যে এই রেখাটা চলতেছে, বাম দিক থেকে সে ডান দিকে যাচ্ছে, যাওয়ার পরে কোনো কারণে সে উপরের দিকে ঘুরে গেছে, দিক পরিবর্তন করে উপরের দিকে ঘুরে গেছে। এখন এই রেখাটা আর সরল রেখা নেই, এই রেখাটাকে এখন আমরা বলবো বক্ররেখা। কেন? এই রেখা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিল, হঠাৎ সে উপরের দিকে মোড় নিয়েছে, উপরের দিকে ঘুরে গিয়েছে, পথ পরিবর্তন করেছে, এই জন্য এই রেখাটার নাম হচ্ছে বক্ররেখা। আবার মনে করেন যে কোন রেখা যদি আরো বেশি পথ পরিবর্তন করে, পথ পরিবর্তনের শেষ নাই, যত পথ পরিবর্তন করুক ওই বক্ররেখায়। তাহলে আমরা বিন্দু জানলাম, রেখা জানলাম। বিন্দু রেখার পরে আমাদের, আচ্ছা আমরা এই দুটো আলোচনা করেছি, টিক দিয়ে দেই।
এই দুটোর আলোচনা শেষ। আমাদের জন্য বাকি থাকলো কোণ। জ্যামিতির জন্য এবং জমি মাপার জন্য কোণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কালকের লাইভ ক্লাসেও আমি বলেছি, আজকেও বলতেছি, কোণ সব থেকে গুরুত্বপূর্ণ। এতক্ষণ যেগুলো শুনেছেন এগুলো মুখস্থ না থাকলেও সমস্যা নাই, কিন্তু কোণটা আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। কোণ কাকে বলে? আচ্ছা, তাহলে কোণ কাকে বলে? উঠতেছে সেকেন্ড। আচ্ছা, কোণ কাকে বলে? কোণ বলে দুইটি রেখার মিলিত স্থানকে কোণ বলে। এই মনে করেন যে একটা রেখা আর এই যে একটা রেখা এসে মিলে গেছে, এই যে যেখানে মিলেছে এই জায়গাটাকে কোণ বলবে। এইদিকে একটা কোণ, এইদিকে একটা কোণ। আবার অনেক সময় দুইটা কোণ নাও থাকতে পারে। যদি এই যে এখান থেকে মিলে দেখেন, এই যে এইটা রেখা একটা, এইটা রেখা একটা, দুইটা রেখা মিলেছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে আমরা কোণ কাকে বলে শিখলাম, যে দুইটি রেখার মিলিত যে স্থান সেটাকেই কোণ বলবে। এমনকি এই রেখাটা মিলিত হয়ে যদি এদিকে পার হয়ে চলে যায়, তাহলে দেখেন এখানে চারটা কোণ তৈরি হয়ে যাবে। তাহলে আমরা শিখে নিলাম, বুঝে নিলাম যে দুইটি রেখার মিলিত স্থানকে কোণ বলে। এখন আমাদেরকে জানতে হবে যে কোণ কয় প্রকার। কোণ কয় প্রকার এটা আমাদেরকে জানতে হবে। তো ভাই, কোণ হচ্ছে তিন প্রকার। কোণ তিন প্রকার, কোণ তিন প্রকার। আচ্ছা, লিখলাম না? কোণ তিন প্রকার। তিন প্রকারের মধ্যে এক নম্বর হচ্ছে সমকোণ। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে সমকোণ। এক নম্বর হচ্ছে সমকোণ। সমকোণ কাকে বলবে? একটি রেখার উপরে, সরল রেখার উপরে আরেকটি রেখা যদি সোজাভাবে দণ্ডায়মান হয় আর তার দুই পাশের কোণগুলো যদি সমান হয়, তবে তাকে সমকোণ বলবে। মানে এই দিকের কোণটাও যতটুকু হবে, এই দিকের কোণটাও ততটুকু হবে, সমকোণ হবে। আর এই সমকোণ তখনই হবে যখন এই দিকের কোণটাও 90 ডিগ্রি হবে, এই দিকের কোণটাও 90 ডিগ্রি হবে। আরো সহজভাবে আমরা এভাবে বলতে পারি, প্রত্যেকটা 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। এখন এইভাবে আমি দেখালাম, সমকোণ এইভাবে হতে পারে। দুইটা সমকোণ তৈরি হয়ে গেছে এখানে। আবার মনে করেন যে এই দেখেন, এখন এখানে একটা সমকোণ তৈরি হয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ যেটা হবে সেটাকে সমকোণ বলবে। দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে সূক্ষ্ম কোণ। দুই নম্বর সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কাকে বলবে? 90 ডিগ্রি থেকে যদি একটু ছোট কোণ হয় তাহলে সেটাকে সূক্ষ্ম কোণ বলবে। এই দেখেন, এই রেখাটা একদম সোজা থাকার কারণে এখানে 90 ডিগ্রি হয়েছে। 90 ডিগ্রি হওয়ার কারণে এটাকে বলবো আমরা কি? সমকোণ। কিন্তু 90 ডিগ্রি থেকে যদি একটু কম হয়, এই দেখেন একটু কম করে দিয়েছি, মানে কোণটাকে একটু আমি ওইদিকে হালিয়ে দিয়েছি। তো হালিয়ে দেওয়ার কারণে কোণটা একটু এখানে ছোট হয়ে গেছে। এখানে ধরেন কথা 80 ডিগ্রি বা 75 ডিগ্রি যাই হোক না কেন, এই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে ছোট হওয়ার কারণে এই কোণটাকে বলে সূক্ষ্ম কোণ। আরো আমরা যদি গ্রাম্য ভাষায় বলি, তাহলে যে কোণটা একটু চাপানো থাকবে, সুচালো থাকবে, এই কোণটাই হচ্ছে সূক্ষ্ম কোণ। তিন নম্বর হচ্ছে স্থূল কোণ। তিন নম্বরে কি ভাই? তিন নম্বরে স্থূল কোণ। স্থূল মানে নিশ্চয়ই বুঝেছেন, স্থূল মানে হচ্ছে মোটা, মানে মোটা কোণ। আচ্ছা, স্থূল কোণ, আমরা এখানে স্থূল কোণ দেখি। কোন কোণ যদি এরকম হয়, তার এটা 90 ডিগ্রি হওয়ার কারণে সমকোণ। কোন কোণ যদি ভিতরের দিকে চেপে যায়, তাহলে সেটাকে আমরা বলবো কি? সূক্ষ্ম কোণ। কিন্তু কোণটা যদি এরকম বাইরের দিকে চলে আসে, দেখেন এখানে কোণটা বড় হয়ে গেছে, কোণটা ওসার হয়ে গেছে, সেই কারণে এই কোণটাকে বলা হবে স্থূল কোণ। তাহলে আমরা তিনটি কোণ সম্পর্কে জানলাম। এই তিনটি কোণ বোঝার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে এর পরবর্তী যে কথাগুলো হবে সেগুলো তাহলে বোঝা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত যা শিখলাম
এখান থেকে প্রথম ক্লাস শেষ। দ্বিতীয় ক্লাসে আমরা শিখব জমির প্রকারভেদ সম্পর্কে। 4 কোণা, 3 কোণা, 3 কোণার মধ্যে প্রকারভেদ আছে। 4 কোণা জমি, এই 4 কোণার মধ্যে আবার প্রকারভেদ আছে। গোলাকার জমি, তার মধ্যে আবার প্রকারভেদ আছে। সেগুলো সম্পর্কে আমরা জানবো। এটা জানার পর এর পরের অংশে আমরা জানবো জমির পরিমাপ, 1 শতাংশ কত, 2 শতাংশ কত, 2 কাঠা কত। এই 3টা বিষয় কি বলছিলাম, জমির 3টা বিষয় আমাদেরকে জানতে হবে। জ্যামিতি, হ্যাঁ, জমির প্রকারভেদ আর জমির পরিমাণ। তাহলে আমরা জমি মাপতে শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথম ক্লাসে জ্যামিতি সম্পর্কে জেনে নিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা জানবো জমির প্রকারভেদ সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।